শুরু করছি ঘটনা। নমস্কার দাদা, আমি প্রমীলা সরকার। আমি গাংনাপুর থেকে বলছি। আমি তোমার অজানা সত্যের একজন পুরনো শ্রোতা। তোমাকে অনেক দিন ধরেই ঘটনা পাঠাবো ভাবি, তবে কখনো সাহস হয়ে ওঠেনি, কারণ ঘটনাটা আমাদের গাংনাপুরেই ঘটেছে। ঘটনাটা ঘটেছে আমার দেওরের সঙ্গে। আমার দেওরের ভাষ্য মতেই তোমাকে ঘটনাটা লিখছি। সালটা তখন 2005। আমাদের বাড়ি গাংনাপুর গ্রামের বেলেহাটিতে। আমার পরিবারে মা, বাবা, দাদা এবং আমি ছিলাম। দাদার তখনও বিয়ে হয়নি। আমার দাদা পেশাগতভাবে একজন ড্রাইভার ছিল। আমার পড়াশুনো হয়েছিল গাংনাপুর স্কুলে, আর আমার বাবার জমি ছিল। মাঝে মাঝে ঘরের কাজকর্মের পাশাপাশি বাবার জমির দেখভাল সব কিছুই করতে হতো। এইবার গাংনাপুর গ্রামের বেলেহাটি অঞ্চলটার একটু বর্ণনা দিই। গাংনাপুরের বেলেহাটি জায়গাটা একটু জঙ্গল সংলগ্ন অঞ্চল। তো আমাদের বাড়ির ঠিক সামনের দিকটায় জঙ্গল ছিল। সেটা সম্পূর্ণটাই কাঁঠাল গাছ, আম গাছ, আরও নানান গাছে ভরপুর ছিল। আম কাঁঠাল হলে আমরা আনতে যেতাম, গাছে উঠে পড়তাম, আর গাছ থেকে আমরা আম কাঁঠাল সব কিছু পেড়ে পেড়ে খেতাম। রাত হলেই আমাদের বাড়ির বাইরে একটা হলুদ বাল্ব জ্বলত। আর আশা করছি তুমি ভালো মতোই জানো, যেহেতু অনেক দিন আগেকার ঘটনা আর গ্রাম্য এলাকা, সেখানে বাথরুম বলে তখন কিছু ছিল না। যা কিছু করার সেটা ওই জঙ্গলে গিয়েই করতে হতো। তো আমি রাতের বেলায় একদিন ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় রাত যখন 1:05, তখন আমার বাথরুম পায়, যার কারণে ঘুমটাও ভেঙে যায়। আমি উঠে বাইরের সেই জঙ্গলের দিকে যাই, হাতে একটা টর্চ নিয়ে। বাথরুম করবার সময় আমার কানে কেমন যেন একটা অদ্ভুত শব্দ আসছিল। আমি ভাবলাম ওই শেয়াল ঠেয়াল হবে হয়তো, তাই বেশি কান না দিয়ে আমি বাথরুম করছিলাম। বাথরুম সেরে নিয়ে আমি ঘরে ফিরলাম। দাদা, তুমি বিশ্বাস করবে না, আমি বাথরুমটা সেরে ঘরে ফেরবার সময় আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমার ঘাড়ে চেপে বসেছে। আমার ঘাড়টা কেমন যেন ভার ভার হয়ে আসছিল। আমি বেশি কথা না ভেবে কষ্ট করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর সেই দিন আমি সকাল 11টায় ঘুম থেকে উঠি, যেখানে গরমের দিন আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে যাই। সেই দিনটায় কেন জানি আমার শরীরে কোনো বল পাচ্ছিলাম না। সারা দিনটা ঝিমিয়ে কাটিয়েছি। বাবার কাজে সেরকম খুব একটা সাহায্যও করতে পারিনি। সেই দিনটায় বাবার একটু বেশি পরিশ্রম হয়েছে। এরপর হয় রাত। রাতের বেলায় আমি ঘুমাই। এমন সময় আমি শুনতে পাই আমাদের বাড়ির টিনের চালটায় কেউ যেন অনবরত পাথর ছুঁড়ছে। মা বাবাকে ডেকে বলাতে তারা উল্টে আমাকে প্রশ্ন করে বসে, কই আমরা তো শুনতে পাচ্ছি না। আমি বড্ড অবাক হই। আমি নিজে বাইরে যাই হাতে টর্চ নিয়ে। আমি জঙ্গলের দিকে আলোটাকে তাক করে কাঁঠাল গাছের ওপরে যা দেখতে পাই, সেটা দেখার পর
আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আমি দেখি কাঁঠাল গাছের ওপরে এক বয়স্ক মহিলা, পরনে ছেঁড়া শাড়ি, মাথায় মোটা করে সিঁদুর দেওয়া, আর কপালে বড় দেখে একটা টিপ, চুলগুলো উস্কো খুস্কো। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি, আর মুখটা এতটা বড় হয়ে ফাঁক হয়ে রয়েছে সেটা বলার মতো নয়। আমি যে ঘরের দিকে পালাতে যাব আমি সেটাও করতে পারছি না। আমার শরীরটা সম্পূর্ণ জমে গেছে। এমন সময় আমি দেখতে পাই সেই বৃদ্ধ মহিলা হামাগুড়ি দিয়ে, ঠিক বলতে পারো টিকটিকির মতো বেয়ে বেয়ে নিচে নেমে আসছে। আমি শুধু টর্চের আলোতে সেই বৃদ্ধ মহিলাটাকে দেখছি। আমি যে চিৎকার করব সেটাও করতে পারছি না। আমি শুধু দেখছি সেই বৃদ্ধ মহিলা আমার দিকে এগিয়ে আসছে। আমার সারা শরীর কাঁপছে, তবে আমি চিৎকার করতে পারছি না। এরপর আমার সঙ্গে কি হয় আমি জানি না। জ্ঞান ফেরার পর বুঝতে পারি যে আমি সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছি। দেখলাম আমার পাশে একজন কবিরাজ বসে রয়েছে। তাকে পাশের একটি পাড়া থেকেই ডাকা হয়েছে। আমি দেখলাম তিনি আমার হাতের তালুতে কিছু অজানা গাছের পাতা দিয়ে রেখেছেন, আর মনে মনে কি যেন বিড়বিড় করছেন। যখন তিনি বুঝতে পারেন আমার জ্ঞান ফিরেছে, তারপর তিনি সেখান থেকে চলে যান। সবাইকে ঘটনাটা বলায় মা বাবা আমাকে বলে, আমার গোঙানির শব্দ শুনে তারা বাইরে এসে দেখে আমি নাকি মাটিতে পড়ে একা একা গড়াগড়ি খাচ্ছিলাম। তারপর অজ্ঞান হয়েছি। আমার ভয়টা বাড়ে। তাহলে যেই সময়টায় আমি কাতরাচ্ছিলাম সেই সময় কি হয়েছিল আমার সঙ্গে আমার তো কিছুই মনে নেই। কবিরাজ সব শুনতে পায় এবং বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে একটা মাদুলি আমাকে ধারণ করতে বলেন। এরপরেও আমার দুবার স্বপ্ন এসেছিল। স্বপ্নে বারবার দেখছিলাম সেই দৃশ্যটা যেটা আমি নিজের চোখে দেখেছিলাম। সেই মহিলার ঝুলে থাকা, বেয়ে বেয়ে নেমে আসা সব কিছু। মাঝে মাঝে ঘুম থেকে হঠাৎ উঠে পড়তাম। আমি 1.5 মাস জ্বরে ভুগেছি। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়েছি। এরপরে সেই কবিরাজ এসে পুরনো তাবিজটাকে সংগ্রহ করে নতুন আর একটা তাবিজ আমাকে পরিয়ে দিয়েছিল। আজও সেই দৃশ্যটা ভাবলে গায়ে কাঁটা দেয়। রাজর্ষিদা, ঘটনাটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আশা করছি ঘটনাটা তুমি সিলেক্ট করবে। ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে অজানা সত্যের সকল সদস্যদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঘটনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। তাহলে আমি খুবই খুশি হব। ভালো থেকো রাজর্ষিদা। এই অজানা সত্য চ্যানেলকে আরও বড় করে তোলো। ভালো থাকো। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। তবে আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনা পাঠানো খুবই সহজ। আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আপনারা আমার ফোন নাম্বার সহ আমার সঙ্গে যোগাযোগ করার প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন। যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অজানা সত্যে শোনানো ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা অজানা সত্য তার শ্রোতাদের বলে না।
ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। অজানা সত্য কখনোই কোনো অন্ধবিশ্বাসকে প্রচার করে না, তবে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের 2 নম্বর ঘটনায়। তাহলে শুরু করা যাক। নমস্কার দাদা, আমি পল্লবী সিনহা, তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তোমার কণ্ঠস্বর আর ঘটনা বলার ধরন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আজ একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করলাম, শুনবো বলে। ঘটনাটা আমাকে বলেছিল একজন কাকিমা, এক কথায় আমার মায়ের একজন বন্ধু। আমাকে ঘটনাটা তিনি যেরকমভাবে বলেছিলেন আমি তেমন করেই তোমাকে লিখছি। তুমি তোমার মতো করে গুছিয়ে ঘটনাটাকে বলো। আমি তখন অনেকটাই ছোট, বয়স তখন 16 কি 17 বছর। আমার একটা বন্ধু ছিল সেই সময়, ওর নাম ছিল শৈশব। আমরা দুজনে মিলে মাঠে খেলতে যেতাম। শৈশব স্বভাবে খুবই ভালো ছেলেই ছিল। ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি ছিল। আমরা যেই পাড়াটায় থাকতাম সেই পাড়াটায় একটা বাড়ি ছিল, যেই বাড়িতে কেউই থাকতো না, অর্থাৎ ফাঁকা একটা বাড়ি, তালা দেওয়া। ঝুল পড়ে গেছে পুরো বাড়িতে, ধুলো ময়লায় পুরো ঢেকে গেছে সেই বাড়ি। সেই বাড়ির পাশে যাদের বাড়ি ছিল তাদের কথা অনুযায়ী রাতের বেলায় নাকি সেই বাড়ি দিয়ে অনেক অদ্ভুত রকমের শব্দ শুনতে পাওয়া যায়। কখনো কখনো দেখত সেই বাড়ির জানালা দিয়ে আলোর আভা বেরোচ্ছে, অর্থাৎ ভেতরে লাইট জ্বলছে, অথচ সেই বাড়িতে কোনো মানুষ থাকে না। আমরা এই খবরগুলো শুনেছিলাম প্রায় অনেক দিনই হয়েছে। তো একদিন আমি এবং আমার সেই বন্ধু ভাবি যে বাড়িটার চারপাশটা একটু ঘুরে দেখে আসব। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ঠিক সন্ধেবেলাতে আমরা বাড়িতে ঢুকেছিলাম, চারিপাশটা ঘুরে দেখছিলাম। বড় উঠোন, পেছন দিকে একটা আম গাছ। আমরা যখন পেছন দিকটায় ঘুরছিলাম আমরা লক্ষ্য করি বাড়ির পেছনে একটা বড় জানালা আছে, যেটা অর্ধেক ভাঙা। সামান্য ফাঁক করলেই ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শৈশব সেই বাড়ির ভেতরে ঢুকতে চায়। আমি তাকে বারণ করি, তবুও সে ঢুকে পড়ে। আমিও তার পেছন পেছন ঢুকে যাই। ভেতরটায় ঢুকে বুঝতে পারি সেটা রান্নাঘর। বাড়ির ভেতরটা খুবই নোংরা, ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। আমি নিচতলাটা ঘুরে দেখছিলাম। ঘুরে দেখতে দেখতে শৈশব যে কখন দোতলায় চলে গেছে সেটার খেয়াল নেই আমার। আমার হঠাৎ মনে পড়ে তার কথা। আমি তাকে ডাকতে থাকি, তবে তার কোনো সাড়া পাই না। তাকে খুঁজতে খুঁজতে দোতলায় গিয়ে দেখি সে দেওয়ালের একটা ছবির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু এগিয়ে গিয়ে ছবিটাকে দেখার চেষ্টা করি। ছবিটা বলতে গেলে নষ্টই হয়ে গেছে। কি যে সেখানে আঁকা রয়েছে বোঝাই যাচ্ছে না। আমি শৈশবকে যখন ডাকি হঠাৎ সে কেমন যেন গাটা ঝাড়া দিয়ে ওঠে। আমি বলি,
কি হয়েছে রে তোর? ও আমার কথার কোনো উত্তর দেয় না। অন্ধকারের মধ্যে সে নিচে চলে যায় আর ওই জানলা দিয়ে বেরিয়ে যায়। আমিও ওর পেছন পেছন যাই, তার সঙ্গে অনেক কথা বলি। তবে আজব বিষয়, তার মুখটা দেখে মনে হচ্ছে ও এমন কিছু একটা দেখেছে যেটা ওকে খুবই ভাবাচ্ছে। আমি ওর কপালে ঘামের বিন্দু দেখতে পাই। সেই দিন আমি আর কিছু জিজ্ঞেস করি না তাকে। আমরা দুজনেই বাড়ি চলে যাই। পরের দিন বিকেলে যখন মাঠে আসি, আমি দেখি শৈশব আসেনি। আমি যে তাকে ডাকতে যাব এমন সময় দেখি শৈশব আসছে। আমি তাকে প্রশ্ন করলাম যে, কি রে, কি হয়েছে তোর? আজকাল মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত হয়ে রয়েছিস। এমন সময় ও প্রথম একটা কথা বলে। ও আমাকে বলে, জানিস তো, মনে হয় আমি না বেশি দিন বাঁচব না। ওর কথা এবার আমাকে ভাবায়। আমি তাকে বলি, কি আজে বাজে কথা বলছিস? কি হয়েছেটা কি তোর? ও আমাকে বলে, জানি না, তবে শরীরটা একটু অকেজো হয়ে গেছে। রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি, খুবই খুবই বাজে একটা স্বপ্ন। আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি তাকে বলি, ও সব মনের ভুল, চিন্তা করিস না। সেই দিন বিকেলে আমরা অনেকক্ষণ গল্প করি, কিন্তু পরের দিন সকালে হঠাৎ শুনতে পাই শৈশবের নাকি আচরণে পরিবর্তন এসেছে। সে নাকি বাড়িতে নিজের বাবা মাকে বেধড়ক মারধর করেছে। বাবা মা তাকে আটকাতে গেলে কাঁচা কাঁচা গালাগাল দিচ্ছে। তাকে ধরতে গেলে আলমারির ওপর উঠে বসে থাকছে। নিজের চুল নিজে ছিঁড়ে হাতে এক এক করে জমা করছে। এই কথা শুনে আমরা তার বাড়িতে যাই আর দেখি লোকজন তাকে চেপে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। শৈশব নিজের হাত পা ছুঁড়ছে, তবে লোকজন কষ্ট করে তাকে ধরে রেখেছে। এই মুহূর্তেই যখন শৈশব আমাকে দেখতে পায়, ও কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। আমার দিকে কিছুক্ষণ তাকানোর পর হঠাৎ হেসে ওঠে। ওর হাসিটা দেখে আমার গায়ে কেমন যেন শিহরণ খেলে যায়। ওর কিছু তো একটা হয়েছে ওই বাড়িটায় যাওয়ার পর। সেই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ডাক্তাররা তার চেক আপ করেও তাকে ঠিক করতে পারে না। কয়েকদিন হাসপাতালে থাকার পর হঠাৎ আমরা খবর পাই শৈশব মারা গেছে। তার মারা যাওয়ার আগে ডাক্তাররা নাকি তার গলায় একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। এই কথাটা কেউ বিশ্বাস করেনি, তবে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। খুবই কষ্ট পায় তার ছেলের জন্য। আর আমি এইদিকে শত কথা চেপে বসে থাকি। সেই বাড়িটায় সেই ছবিটা দেখার পর শৈশবের মধ্যে এই আচরণের পরিবর্তন এসেছে, আর আজ শৈশব প্রাণ হারিয়েছে। কি এমন আঁকা ছিল সেই ছবিটায়, সেটা আজও আমার মনে প্রশ্ন তোলে। এখন আমরা আর সেই জায়গায় থাকি না, এখন আমরা কলকাতায় চলে এসেছি। এটাই ছিল ঘটনা। দাদা, তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তুমি অনেক ভালো থেকো আর এইভাবেই অজানা সত্যকে এগিয়ে নিয়ে যেও। আর আমাদের মতো সাধারণ শ্রোতাদেরকে এরকমভাবেই তোমার কণ্ঠস্বরে ঘটনা উপহার দিতে থাকো।
সত্যিই আমরা মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা শুনি যেগুলো আমাদেরকে ভাবায় কি এমন ছবি সেখানে টাঙানো ছিল যেটা দেখার পর শৈশবের আচরণে পরিবর্তন এলো, আর দিন শেষে শৈশবকে প্রাণ হারাতে হলো। আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। আপনাদের কি মনে হয় এই ঘটনা বিষয়, সেটি অবশ্যই আপনারা আমাকে জানান। আমি খুব ইচ্ছুক আপনাদের এই কমেন্টটি দেখবার জন্য। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের শেষ ঘটনায়, অর্থাৎ 3 নম্বর ঘটনায়। নমস্কার রাজর্ষি ভাই, আমি শান্তদ্বীপ। আজ আমি তোমাকে একটা ঘটনা লিখতে চাই যেটা আমার নিজের দাদার সঙ্গে ঘটেছে। আমি আমার দাদার মুখ থেকে যেভাবে ঘটনাটা শুনেছি সেইভাবেই তোমাকে লেখার চেষ্টা করছি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। আমার বয়স তখন 6 বছর আর আমার দাদার বয়স 18 বছর। আমার দাদা তখন যথেষ্ট বড়, তাই আমার দাদা মায়ের কাছে অনুমতি নিয়ে নিজের বন্ধুর বাড়িতে ঘুরতে যাওয়ার কথা ভাবে। বন্ধুর বাড়ি শ্যামনগরে। দাদা কলেজে পড়াশুনো করতে ঢুকেছে এবং তার সঙ্গে তার ছোটবেলাকার একজন প্রিয় বন্ধু যার নাম নিরাময়, তার সঙ্গে একই কলেজের একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমার দাদা একদিন সেই বন্ধুর বাড়িতে যাওয়ার প্ল্যান করে। নিরাময় তাকে বলেছিল, ঠিক আছে, বাড়িতে আসবি, আয়, তাতে কোনো অসুবিধে নেই। এরপর শনিবার দেখে আমার দাদা শ্যামনগর যায়। এবার নিরাময়ের বাড়িটার কিছুটা বর্ণনা দিই। খুবই পুরনো একটা বাড়ি। দেওয়াল থেকে সিমেন্ট খসে খসে পড়েছে, আর তাদের বাড়ির পাশে একটা ছোট ঘর মতো আছে যেটাতে তালা মারা। সেটাতেও জং পড়ে গেছে। কেউ যেন অনেক দিন ওই বাড়িটাতে প্রবেশ করেনি। তাদের বাড়িটা 1 তলা, আর বাথরুমটা সেই ছোট বাড়িটার পাশে, অর্থাৎ বাইরের দিকে। আমি নিরাময়কে প্রশ্ন করি, নিরাময়, বলছি ওই বাড়িটা। বলতে বলতেই নিরাময় বলে ওঠে, ওটা আমার ঠাকুমার বাড়ি ছিল। এক সময় বাড়িতে খুব ঝামেলা হওয়ার কারণে ঠাকুমা ওইখানে থাকতো, আর সেখানেই মারা গিয়েছিল। মা খাবার দিতে গিয়ে দেখেছিল ঠাকুমার দেহ পড়ে রয়েছে। এই বলতে বলতে নিরাময় আরও একটা কথা আমাকে বলে। সে বলে, রাতের বেলাতে যদি বাইরে যেতে ইচ্ছে হয় তাহলে একটু কষ্ট করে জানালা দিয়ে প্রস্রাবটা করে নিতে। আমার দাদা প্রশ্ন করে যে, এ কি বলছিস, তা কেন করতে যাব? সে দাদাকে আর বেশি কিছু বলে না। যাই হোক, সারাদিন আড্ডা মারার পর রাতে খেয়ে দিয়ে দুজনে মিলে ঘুমাতে যায়। মাঝরাতে হঠাৎ আমার দাদার বাথরুম চাপে। দাদা ঘুম চোখে উঠে বাইরে চলে যায়। নিরাময়ের বলা সেই কথাটা দাদার সেই মুহূর্তে মনেই পড়েনি। বাইরে গিয়ে বাথরুমে ঢুকে বাথরুম করবার পর দাদা যখন বাইরে বেরোয়, হঠাৎ ওই ছোট ঘর থেকে দাদা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন বিড়বিড় করে কিছু একটা অনবরত বলে চলেছে। দাদা ছিল সাহসী প্রকৃতির মানুষ। সে সেই বাড়ির কাছে যায় আর ভেতরের দিকে অন্ধকারের মধ্যে একটা
সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পায়। দাদার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। মহিলাটা উল্টো দিকে ঘুরে বসে বসে দুলছে আর কি একটা যেন বিড়বিড় করে চলেছে। দাদা স্থির হয়ে কিছুক্ষণ দেখতে থাকে। বিড়বিড় করতে করতেই হঠাৎ সেই মহিলার কথাবার্তা আস্তে আস্তে কান্নায় পরিবর্তন হতে থাকে। দাদা ভয়তে দৌড়ে ঘরে চলে যায় আর নিরাময়কে ডাকে। ভয় পেতে পেতে সমস্ত ঘটনা তাকে বলে। এত শব্দ শুনে তার বাবা মাও ঘরে চলে আসে। আমি কাকু কাকিমা দুজনকেই ঘটনাটা বলি, তবে তারা বিশ্বাস করে না। তারা বলে আমাকে ঘুমিয়ে পড়তে। তবে আমি নিরাময়কে চুপ থাকতে দেখেছি। নিরাময় পরক্ষণেই আমাকে আলাদা করে বলতে থাকে সেও নাকি সেই সাদা শাড়ি পরা মহিলাকে ওই ঘরে অনেকবার দেখেছে। সেটা আর কেউ নয়, সেটা নিরাময়ের ঠাকুমা। দাদা, এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো আশা করছি তোমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা বন্ধুরাও ঘটনাটা পছন্দ করবে। ভালো থেকো রাজর্ষিদা, আরও এগিয়ে যাও এই পরিবারটাকে নিয়ে। আমরা সঙ্গে আছি। খুবই অসাধারণ 3টে ঘটনা আমরা আজকের এপিসোডে শুনে নিলাম। আশা করছি আজকের 3টে ঘটনাই আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন বেশি করে, কারণ আপনাদের লাইকটা খুবই জরুরি। কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন নিতু কুমার, আমাদের সঙ্গে রয়েছে এমডি মঞ্জু, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছে পাগলি, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, স্বপ্না বোজাল, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, আমাদের সঙ্গে রয়েছে গীতা গোস্বাম, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম, আমাদের সঙ্গে রয়েছে একে একে, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছে সৌম্যদীপ সরকার, আমাদের সঙ্গে রয়েছে M2 ক্রিয়েশন, কমেন্ট করেছেন রকস্টার জিতু, আমাদের সঙ্গে রয়েছে প্রীতম বিশ্বাস। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।